নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, বাংলা কাহিনী কথায় সকলকে সুস্বাগতম। আপনারা শুনছেন মানবেন্দ্র পালের লেখা জীবন্ত কঙ্কাল গল্পটির চতুর্থ পর্ব। পরের দিন সকাল 7টা একটা জিপ এসে দাঁড়ালো। বুঝলাম প্রণবেশ এসেছে। ও এত সকালে এলে আমার কেমন ভয় করে, না জানি কি দুঃসংবাদ নিয়ে এসেছে। খুব ব্যস্তভাবে ঢুকলো প্রণবেশ। ওর মুখের দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। ও কোনো ভূমিকা না করে বলল, শিগগির আমার জিভে ওঠো। ভয় উদ্বেগ মেশানো গলায় বললাম, কেন? কথা বাড়িও না, উঠে পড়ো। তাড়াতাড়ি পোশাক বদলে জিপে উঠে পড়লাম। 15 মিনিটের মধ্যে জিপ এসে থামলো ইস্টার্ন বাইপাসের মুখে। নেমে পড়লাম জিপ থেকে। রাস্তার মাঝখানে বেশ ভিড় জমে আছে, সশস্ত্র পুলিশও রয়েছে। খবরের কাগজের লোকেরাও এরই মধ্যে ছুটে এসেছে। ভিড় ঠেলে প্রণবেশ আমাকে নিয়ে গেল জায়গাটায়। ভেবেছিলাম না জানি কি বড় রকম দুর্ঘটনা ঘটেছে, কিন্তু সেরকম কিছু নয়। একটা কুকুর পড়ে আছে, মাথাটা তার থ্যাতলানো। এ আর আশ্চর্য কি, রাত্রির বেলায় রাস্তার একটা কুকুর গাড়ি চাপা পড়েছে। কিন্তু একটু পরেই ভুল ভাঙল যখন প্রণবেশ একটা লাঠি দিয়ে মরা কুকুরটাকে চিৎ করে দিল। দেখলাম তার পেটটা কেউ যেন ধারালো অস্ত্র দিয়ে চিরে ফেলেছে। নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে এসেছে। বুঝতে পারলে কিছু? প্রণবেশ আমার দিকে তাকালো। বললাম, এ তো গাড়ি চাপা পড়ে মরা নয়, কুকুরটার পেট চিরে কেউ মেরেছে, তারপর আক্রোশে মাথাটা থেঁতলে দিয়েছে। বুঝতে আর অসুবিধা হলো না, শুধু বললাম, তাহলে সুব্বা শর্ট লেকের মুখে ঢুকে পড়েছে। হ্যাঁ, কুকুরটা বোধহয় অদ্ভুত কিছু দেখে তাকে বিরক্ত করছিল, তারই প্রতিফল। কেমন একটা আচ্ছন্নের মতো বাড়ি এসে ঢুকলাম। তাহলে সত্যি আর রেহাই নেই। এখন তাহলে দিন রাত দরজা জানলা বন্ধ করে বাড়িতে বসে থাকা, কিন্তু তাই বা সম্ভব কি করে? ডিউটি আছে। ভূতের ভয়ে ছুটি নিয়ে বাড়ি বসে থাকা তো যাবে না। আশ্চর্য, সারা দিনটা যেন কেমন ঘোরের মধ্যে রইলাম। নোটন স্কুলে গেছে। আমার স্ত্রী গম্ভীর বিষণ্ণ মুখে রান্না বান্না করে চুপচাপ বিছানায় গিয়ে শুলেন। সারা দুপুর একটা কাক বাড়ির ছাদে বসে কা কা করে ডেকেই চলল। সামনের বাড়ির দেওয়াল থেকে একটা চাউর আচমকা ভেঙে পড়ল। ইজি চেয়ারে শুয়ে শুয়ে এ সবই আমি দেখে যাচ্ছি, কিন্তু যেন কুয়াশার মধ্যে দিয়ে দেখা। হঠাৎ আমার মনে হলো আমি যেন নেপালের কাঠমান্ডু থেকে জিপে করে চলেছি সেই পাহাড়তলিতে, যেখানে সেই নিষ্ঠুর তান্ত্রিককে দেখেছিলাম। সেই পাইন গাছে ঘেরা উঁচু উঁচু পাহাড়। জিপ কখনো উঠছে কখনো নামছে। তারপরে দেখলাম সেই ছেলেটাকে কয়েকজন পাহাড়ি বিষ্ণুমতী নদীতে স্নান করিয়ে নিয়ে যাচ্ছে বলি দেবার জন্যে। পাহাড়ের গুহা থেকে খাড়া হাতে বেরিয়ে এলো সেই নিষ্ঠুর তান্ত্রিক। পেছনে গুহার গায়ে বাঁশের খুঁটোয় ঝুলছে 14-15 বছরের ছেলের সেই কঙ্কালটা। তান্ত্রিক বলি দেবার জন্য খাড়া তুলল। আমি বলে উঠলাম, প্রণবেশ, ফায়ার! চমকে উঠলাম। কোথায় চলে গিয়েছিলাম আমি? এ তো শুধু ভাবা বা মনে করা নয়, সত্যি যেন কেউ আমাকে কিছুক্ষণের জন্যে নিয়ে গিয়েছিল কাঠমান্ডুতে। না, ভুল। এই তো আমি আমার ঘরেই বসে রয়েছি ইজি চেয়ারে। তাহলে এমন হলো কেন? হঠাৎ বাইরে তাকিয়ে দেখি এই বেলা 4টেতেই চারিদিকে যেন ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। আশেপাশের বাড়িগুলো যেন আর নেই, অদৃশ্য। তার জায়গায় শুধু ধোঁয়া আর ধোঁয়া। একটা কোনো মানুষজন নেই। ছেলেদের গলার স্বর শোনা যাচ্ছে না। কি হলো? কোথায় গেল সব? আমি কেমন ভয় পেয়ে ডেকে উঠলাম, নটন! নটনের মা ব্যস্ত হয়ে ঘর থেকে বেরিয়ে এলেন।
ওরকম করে চেঁচিয়ে উঠলে কেন? আমি অপ্রস্তুত হয়ে বললাম, না, ওকে দেখছি না যে। ওই তো এইমাত্র খেলতে গেল বললাম। চারিদিকে ধোঁয়া, এর মধ্যেও বেরোলো কেন? নটুনের মা বললেন, ধোঁয়া? ধোঁয়া কোথায়? স্বপ্ন দেখছো নাকি? স্বপ্ন? যাক, নিশ্চিন্ত হলাম। কিন্তু এরকম দেখলাম কেন? আমার স্ত্রী তখনও দাঁড়িয়েছিলেন। হঠাৎ টেবিলের উপর নজর পড়ল। চমকে উঠে বললাম, আচ্ছা, টেবিলে ওটা কি? কোনটি? ওই যে, ওটা তো সিগারেটের প্যাকেট। সিগারেটের প্যাকেট? ও আচ্ছা। কি হয়েছে তোমার? গা ঝাড়া দিয়ে উঠলাম। বললাম, না, কিচ্ছু হয়নি। আমি একটু ঘুরে আসি। দাঁড়াও, চা করে দিই। আমি চা খাইনি। এই তো 4:30, এখনই তো চা চাও। তবে দাও, বলে ফের ইজি চেয়ারে বসে পড়লাম। চা খেয়ে বেরোতে যাচ্ছি, স্ত্রী বললেন, তাড়াতাড়ি ফিরো কিন্তু, সন্ধে হয়ে না যায়। বললাম, এখনই ফিরব। বেরোতে ইচ্ছে করছিল না, কিন্তু সারা দুপুর যে ঘোরের মধ্যে ছিলাম, সেই ঘোরটাকে কাটাবার জন্যই জোর করে বেরোলাম। বুঝতে পারছিলাম না আজ আমার মনটা কেন ওরকম হচ্ছিল। এক শর্টলেক জায়গাটাই ফাঁকা, তার উপর আমাদের এই যে ব্লকটা আরও ফাঁকা। কে বলবে এটা কলকাতা শহর? এখন এই পড়ন্ত বেলায় রাস্তাগুলো যেন বড়ই নির্জন বলে মনে হচ্ছে, অথচ অন্যদিন তেমন মনে হতো না। তবে কি জীবন্ত কঙ্কালের ভয়ে সবাই এরই মধ্যে বাড়ি ঢুকে গেছে? আশ্চর্য, এমন সাজানো গোছানো শর্টলেক সিটি, এত সুন্দর বাড়ি। কল্পনা করা যায় গভীর রাতে এই পথেই হবে ভয়ঙ্কর জীবন্ত কঙ্কালের আবির্ভাব। অবশ্য অবশ্য শর্টলেক না হয় আজই সুন্দরী সিটি হয়েছে, কিন্তু আজ থেকে মাত্র 36 বছর আগে এই জায়গাটা ছিল বিস্তীর্ণ জলাজমি, মাছ চাষের ভেড়ি। তখনকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চেষ্টায় 1962 সালে শুরু হলো গঙ্গার পলি মাটি দিয়ে সল্ট লেক ভরাট করার কাজ। 1964 সালে বালি দিয়ে ভরাট করে গড়ে ওঠে লবণ হ্রদ। জবচান্নকের পর এই প্রথম কলকাতা তার পূর্ববর্তী জলাভূমির নাগপাশ ভেদ করে নতুন রূপে ফুলে ফেঁপে উঠল। তারপর আর 4 বছরের মধ্যে সেই পরিত্যক্ত জলাভূমির জায়গায় দেখা দিল এক আদিগন্ত সমতল ভূমি, চাঁদের পিঠের মতো রুক্ষ, প্রাণীশূন্য। লবণ হ্রদের 5 বর্গ মাইল প্রান্তরে কোথাও এতটুকু ছায়া নেই, শুধু এদিক ওদিক ছড়ানো ছিটানো কন্ট্রাক্টরদের টিনের চালা। এক ফোঁটা পানীয় জলও নেই কোথাও। না আছে পাখি, না আছে প্রজাপতি, না একটা ফড়িং। সেদিন তখনও রাস্তাঘাট তৈরি হয়নি, যানবাহনের প্রশ্নই নেই। স্থানীয় থানার এক দারোগা খুন হয়েছিল এখানে। কাঁকুড় গাছে ছাড়িয়ে কেউ এদিকে আসতে সাহস পেত না। রাত্রিরে চাঁদের আলোয় ধু ধু সাদা বালি দেখে মনে হতো এক বিচিত্র মরুভূমি। হঠাৎই যেন গো গো করে কোথা থেকে ছুটে এলো ধুলোর ঝড়। না, ধুলো নয়, বালি, শুধু বালি, বালির ঝড়। চমকে উঠলাম, এত বালি কোথা থেকে এলো? তারপরে দেখি ধু ধু সাদা বালির সমুদ্রে দিশেহারা পথিকের মতো আমি একলা দাঁড়িয়ে। ভয় চিৎকার করে উঠলাম, কে আছো, বাঁচাও। যখন জ্ঞান ফিরল দেখি একজনদের বাড়ির সিঁড়ির উপর বসে আছি।
2-4 জন ভদ্রলোক আমায় ঘিরে রয়েছেন। একজন বললেন, কেমন আছেন এখন? অস্ফুট স্বরে বললাম, আমার কি হয়েছিল? বোধহয় মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। আপনি কোথায় থাকেন? আমি ঠিকানা বললাম। ওরা চমকে উঠলেন, বললেন, হেঁটে হেঁটে এত দূর এসেছিলেন? তারা যখন আমায় সাইকেল রিক্সা করে বাড়ি পৌঁছে দিলেন তখন সন্ধে হয়ে গিয়েছে। তাড়াতাড়ি বাড়ি ঢুকে দরজা জানলা বন্ধ করে দিলাম। সাবধানের মার নেই, তাই ভালো করে ঘরের কোণ খাটের তলা দেখে নিলাম, কেউ ঘরে ঢুকিয়ে লুকিয়ে নেই তো। সমস্ত বাড়িটা যেন থমথম করছে। নতুন পর্যন্ত যেন কেমন বোবা হয়ে গেছে। সে পরিষ্কারভাবে কিছু বুঝতে না পারলেও বোঝা যাচ্ছে ভয় পেয়েছে। স্ত্রীর মুখে হাসি তো নেই, কথাও নেই। রাত 9টার সময়ে শুধু বললেন, আমার মনে হয় তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়া উচিত, অর্থাৎ শুয়ে পড়লেই যেন নিশ্চিন্ত। তাই হলো। খাওয়া দাওয়া সেরে যখন শুলাম তখন ঘড়িতে 10টা বেজেছে। পাশের ঘরে নটন আর নটনের মা শোয়, এই ঘরে আমি একা। অন্যদিন আমরা আলো নিভিয়ে দিই। নটনের মা আজ নাইট ল্যাম্প জ্বেলে রাখলেন। আমি নিজেকেই নিজে জিজ্ঞেস করলাম, আচ্ছা আজ এত ভয় পাচ্ছি কেন? নটনের মাও তো দেখছি ভয় পেয়েছে, কিন্তু কিসের ভয়? ও কি মনে করছে আজ রাত্রিরেই সুব্বা হানা দেবে? ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ মনে হলো খুব গরম লাগছে। পাখা কি বন্ধ হয়ে গেছে? টর্চ জ্বালালাম, না, পাখা তো দিব্যি চলছে। তখন মনে হলো জানলাগুলো সব বন্ধ, তাই জানলা খুলতে যাচ্ছিলাম। তখনই মনে হলো জানলা খোলা তো নিষেধ। কাজে মশারির মধ্যে নিজেকে আবার গুটিয়ে নিয়ে শুয়ে পড়লাম। সবে চোখ বুজেছি, অমনি দুম করে একটা শব্দ হলো আমাদের বাড়ির মধ্যে। আমি চমকে উঠে বসলাম। পাশের ঘর থেকে আমার স্ত্রী চিৎকার করে উঠলেন, ওগো শুনছো? আমি তাড়াতাড়ি উঠে ও ঘরে গেলাম। তারপরে দুজনে মিলে ঘর বারান্দা খুঁজলাম, কিন্তু কোথাও কিচ্ছু নেই। একবার বাইরেটা দেখে আসবো? স্ত্রী কঠিন স্বরে বললেন, না, দরজা খুলবে না। অগত্যা আবার বিছানায় গিয়ে ঢুকলাম। এবার রিভলভারটা নিয়ে রাখলাম বালিশের নিচে। ঘড়িতে তখন রাত 2:30 বাজছে। ভোরে উঠেই দরজা খুলে বেরিয়ে এলাম। দেখলাম সেই ফুল গাছের টবটা ছাদ থেকে পড়ে চুরমার হয়ে গেছে। সকালবেলায় পাড়ার উমেশ সান্যাল এলেন, বললেন, খুব বেঁচে গেলেন মশাই। টবটা যদি কারো মাথায় পড়তো তাহলে আর রক্ষে থাকতো না। বড় লোকদের যে কি ফ্যাশন হয়েছে, ছাদের আলসেতে বারান্দায় ফুলের টব ঝুলিয়ে রাখা। কারো মাথায় পড়তে পারে এ কাণ্ড জ্ঞান নেই। একটু থেমে বললেন, আজকের কাগজ দেখেছেন? বললাম, দেখেছি, তবে ভালো করে পড়া হয়নি। বললাম না, ভয়ে এখন কাগজ পড়ি না। সুখবর আছে বলে ঝুলি থেকে সেদিনের কাগজটা বের করে দেখালেন। জীবন্ত কঙ্কাল অদৃশ্য। হেডিং দিয়ে যে খবরটা ছাপা হয়েছে তা এইরকম, ইস্টার্ন বাইপাসের মুখ থেকে শর্টলেকের প্রায় প্রতিটি পথে পুলিশ সারা রাত্রি টহল দিয়েও জীবন্ত কঙ্কালটিকে দেখতে পায়নি। বোধহয় ওটি অদৃশ্য হয়েছে। বাঁচলাম মশাই। বাড়িতে সবাইকে রেখে কাশিতে যে মহাযোগ হতে যাচ্ছে সেখানে এবার নিশ্চিন্তে যেতে পারবো।
দেশ বিদেশ থেকে কত সাধু সন্ন্যাসী কলকাতা হয়ে যাবেন, সে এক দেখার জিনিস মশাই। একবার যদি তেমন কোনো সাধুর দর্শন পাই, তাহলে তার পা দুটো আঁকড়ে ধরব। বুঝলেন না, ওখানে যেসব সাধু সন্ন্যাসীরা যান, তারা হেঁচি পেঁচি ভণ্ড সাধু নন, কি বলেন? আমি কোনো উত্তর দিলাম না। আমার মনে তখন শুধু একটাই কথা ঘুরছিল, সত্যি কি রাজু ফিরে গেছে?